আপনারা দেখছেন চারটের চারদিক, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। এসএসসি মামলায় নিয়োগ সংক্রান্ত যে অভিযোগ, তার প্রেক্ষিতে 25,753 জন বা প্রায় 26,000 জনের নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। সেই মামলাটি সুপ্রিম কোর্টে যায়। আজ সেই মামলার শুনানি শেষ হয়েছে বলেই জানতে পারা যাচ্ছে। বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, কোর্টের কি পর্যবেক্ষণ ছিল শুনানি পর্বে এবং রায়দান সম্পর্কেই বা কি জানতে পারা যাচ্ছে? দেখো অঙ্কুর, তোমায় জানিয়ে রাখি যে এসএসসি নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের দুর্নীতি নিয়ে যে মামলায় কলকাতা হাইকোর্ট সম্পূর্ণ প্রক্রিয়াটিকে বাতিল বলে ঘোষণা করেছিল, সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন হয়। সেই আবেদনের রায় শুনানি আজ শেষ হয়ে গেল। রায়দান স্থগিত রাখলেন বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ, প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ। এবং আজকের শুনানি পর্বে মূল যে বিষয়টি উঠে এলো, তাতে সিবিআই এর আইনজীবী 3 পাতার একটি নোট দিয়ে আদালতের কাছে বলেছে যে সম্পূর্ণ স্ক্যানিং প্রসেসটি করেছিল নাইসা কমিউনিকেশন। অর্থাৎ ওয়েমার্কশিটে যে স্ক্যানিং প্রসেস হয়েছিল তা করেছিল নাইসা কমিউনিকেশন, এবং নাইসার হাত থেকে সেই ডেটা স্ক্যানারে যায় হচ্ছে বানসালের কাছে। বানসালের কাছে যখন যায়, সেই বানসালের কাছ থেকে এসএসসি কে সেই স্ক্যানারটি, সেই ডাটা দেওয়া হয়। অর্থাৎ নাইসা এবং বানসালের যে হার্ড ডিস্ক, সেই হার্ড ডিস্কের সঙ্গে হ্যাশ ভ্যালুর মিল পাওয়া গেছে। কিন্তু যে দুর্নীতি হয়েছে সেটি হচ্ছে এসএসসি ডেটাতে, কারণ এসএসসি সেই ডেটা ডিলিট করে দিয়েছে। অর্থাৎ যে বানসাল এবং নাইসার যে দুটো ডেটা পাওয়া গেছে, একটা ডেটা স্ক্যান থেকে ডেটা ডিলিটেড, এবং যে ডেটা পঙ্কজ বানসালের কাছ থেকে উদ্ধার হয়েছে সেই ডেটা সঠিক ছিল। অর্থাৎ সিবিআই এর পক্ষ থেকে যে 3টি হার্ড ডিস্ক উদ্ধার করা হয়েছিল, একটি ছিল নাইসার, একটি ছিল পঙ্কজ বানসাল এবং একটি ছিল এসএসসি। সেক্ষেত্রে সিবিআই আজ নোট দিয়ে সুপ্রিম কোর্টের কাছে দাবি করেছে যে নাইসা এবং পঙ্কজ বানসালের হার্ড ডিস্কের মিল রয়েছে। এসএসসির যে হার্ড ডিস্ক, সেই হার্ড ডিস্কে ট্যাম্পারিং করা হয়েছে। এই দাবি কিন্তু সিবিআই এর কাছে রাখা হয় বিচারপতিদের কাছে। তখন প্রধান বিচারপতি সিবিআই কে প্রশ্ন করে, পঙ্কজ বানসাল নাইসার কর্মী ছিলেন, নাইসার থেকে পঙ্কজ বানসাল নিয়েছিলেন, কিন্তু আপনারা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পঙ্কজ বানসালের ডেটাটাও আনট্যাম্পার্ড কিনা সেটা জানা নেই বলে হলফনামায় দাবি করেছে। এর উত্তরে কিন্তু সঠিকভাবে সিবিআই কোনো প্রত্যুত্তর দিতে পারেনি, জবাব দিতে পারেনি। তবে সিবিআই বলেছে যে আমরা আমাদের তদন্তে বিশ্বাসে যেটা জানতে পেরেছি যে পঙ্কজ বানসালের ডেটা আনট্যাম্পার্ড, সেখান থেকে ডেটা ট্যাম্পার্ড করে অযোগ্যদের চাকরি দেওয়া হয় বলে আমাদের তদন্তে উঠে এসেছে। অর্থাৎ সিবিআই আজকে দাবি করলো যে পঙ্কজ বানসাল এবং নাইসার যে হার্ড ডিস্ক, সেই হার্ড ডিস্কের যে ডেটা সেটি প্রকৃত সঠিক ডেটা, সেই ডেটাকে ট্যাম্পার্ড করে চাকরি দেওয়া হয়েছে অযোগ্যদের, এমনটাই দাবি করলো সুপ্রিম কোর্টে সিবিআই। তবে অন্যান্যদের পক্ষ থেকে, যেমন বিভা মাখিজা, আইনজীবী বিভা মাখিজা, তিনি দাবি করেছেন যে 4টি ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। আইনজীবী প্যানেলের মেয়াদ শেষ হওয়ার 1 বছর হয়ে যায়, তাতে দ্বিতীয় কাউন্সিলিং এর পর যে করা হয়েছে, নিয়োগ করা হয়েছে, তার সময়সীমা নির্দিষ্ট সময়সীমার মধ্যে হয়নি। অপরদিকে জয়দীপ গুপ্ত, মানে কাউন্সিলের আইনজীবী, তিনি দাবি করেছেন হাইকোর্টের নির্দেশ উল্লেখ করে যে বিষয়টি যে এসএসসি সহযোগিতা করেনি, হাইকোর্ট যে উল্লেখ করেছে তা সঠিক নয়। এই এফিডেভিট গুলো দিয়ে ডিভিশন বেঞ্চের কাছে এসএসসি ইতিমধ্যে হলফনামা দিয়ে জানিয়েছে, এবং একটা সিবিআই রেকর্ড পাওয়ার পরও সেই সংখ্যা চূড়ান্ত হয়েছে। অর্থাৎ আজকে সওয়াল পাল্টা সওয়ালের মধ্যে দিয়ে দীর্ঘ শুনানি হয়। বেলা 2টো থেকে শুনানি পর্ব চলে। কিছুক্ষণ আগে শুনানি শেষ হয়েছে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ জানিয়ে দিয়েছেন যে শুনানি পর্ব শেষ, রায়দান স্থগিত রাখলেন। পরবর্তীকালে সুপ্রিম কোর্ট এই এসএসসি যে রায়, সেই রায়দান করবে। এই সুপ্রিম কোর্টের রায়দানের উপরই নির্ভর করবে প্রায় 26,000 চাকরির ভবিষ্যৎ। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। আপনাদের জানিয়ে রাখি, আজ
সুপ্রিম কোর্টে উঠেছিল প্রায় 26,000 চাকরি বাতিল সংক্রান্ত যে মামলা, এসএসসিতে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট এই 26,000 জনের যে নিয়োগ প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে বাতিল করে দিয়েছিল। তাকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে যায় মামলা। সুপ্রিম কোর্টে শুনানি পর্ব শেষ হয়েছে, রায়দান স্থগিত। দলীয় বিধায়কদের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে বিধানসভায় যে বাজেট অধিবেশন, সেই বাজেট অধিবেশনের আগে তৃণমূল কংগ্রেসের বিধায়কদের নিয়ে বৈঠক করেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানেই আগামী 2026-এর বিধানসভা নির্বাচনের আগে দলের যে সাংগঠনিক প্রক্রিয়া, সেই সাংগঠনিক প্রক্রিয়ার পাশাপাশি ঠিক কিভাবে প্রস্তুতি থাকবে প্রত্যেকটি বিষয় সুনির্দিষ্টভাবে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং সেক্ষেত্রে রিওয়ার্ড এবং পানিশমেন্টের কথাও জানিয়ে দিয়েছেন। কোনোভাবেই শৃঙ্খলাহীনতা বা বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না, এমনটাও জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুথে বুথে জোরদার সংগঠন গড়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং দল নিয়ে যে শেষ কথা তিনিই বলবেন সে কথা আজ আরও একবার স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের বৈঠকে এমনই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং বিপুল ভোটে যাতে 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিততে পারে তার জন্য ঠিক কি কি করণীয় এখন থেকে তার সুর বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং দলের সংগঠনে যদি কোনো পরিবর্তন করতে হয় বা যদি সেক্ষেত্রে কোনো পদক্ষেপ করতে হয় সেই সংক্রান্ত সিদ্ধান্ত যে তিনিই নেবেন সে কথা আরও একবার আজ পরিষদীয় দলের বৈঠকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জিতবে তৃণমূল কংগ্রেস এবং তার জন্য যা যা করতে হবে সেই সংক্রান্ত বিষয়ে আজকে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিষদীয় দলের যে বৈঠকে, সেই বৈঠকে যে যে বিধায়ক ভালো কাজ করছে তাদের যেমন প্রশংসা করেছেন, যাদের কাজের মধ্যে কোনো সমস্যা রয়েছে সে বিষয়টিও তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। সবাইকে একসঙ্গে নিয়ে চলতে বলেছেন তিনি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস রয়েছেন বিধানসভায়, সরাসরি চলে যাব সেখানে। আজ তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষদীয় দলের বৈঠকে 2026-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে ঠিক কি নির্দেশ দিয়েছেন বিধায়কদের? দেখো, তুমি জানো যে আজ থেকে রাজ্য বিধানসভায় যে বাজেট অধিবেশন শুরু হচ্ছে এবং বাজেট অধিবেশনের শুরুতেই যে বিষয়টা দেখা গেল যে আজকে পরিষদীয় দলের বৈঠক ছিল। এই পরিষদীয় দলের বৈঠকে আজকে কিন্তু মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত ছিলেন এবং মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থেকে তিনি দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিয়েছেন তার নির্যাস হলো এই যে দলের আগামী দিনে অর্থাৎ 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকে পাখির চোখ করে দলের যে রাশ সেটা কিন্তু পুরোপুরি তিনি নিজের হাতে রাখলেন এবং এখানে দ্বিতীয় কোনো ব্যক্তি বা দ্বিতীয় কোনো কমান্ড এখানে থাকবে না। তিনিই শেষ নির্দেশ দেবেন, তিনি শেষ সিদ্ধান্ত নেবেন দলের যে কোনো বিষয়ের ক্ষেত্রে, সেটা প্রার্থী চুজ করা থেকে আরম্ভ করে দলের সাংগঠনিক দিক থেকে শুরু করে যে কোনো বিষয়ে। পাশাপাশি তিনি বলেছেন যে দলের মধ্যে, দলের অন্দরে কারুর কোনো বক্তব্য থাকতে পারে, কারুর কোনো ক্ষোভ থাকতে পারে, কিন্তু এই বিষয়গুলো কখনোই ওপেন স্পেসে অর্থাৎ দলের বাইরে বলা যাবে না। বলতে গেলে নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হবে। রাজ্যের বিভিন্ন জেলাতে যে সমস্ত নেতৃবর্গকে এই দায়িত্ব দেওয়া যাবে তার কাছে প্রয়োজনে লিখিতভাবে সেটা জমা দেবে যে তার কি বক্তব্য এবং তার কি অভিযোগ রয়েছে। পাশাপাশি যে সমস্ত ঊর্ধ্বতন নেতা কর্মী, বিধায়ক, সাংসদ, মন্ত্রীরা রয়েছেন
তাদেরকেও বলা হয়েছে যাদের যদি কোনো অভিযোগ থাকে তাহলে অরূপ বিশ্বাসের নেতৃত্বে যে হোয়াটসঅ্যাপের গ্রুপ তৈরি করা হয়েছে সেখানে তারা লিখিতভাবে জানাবেন। অরূপ বিশ্বাস সঙ্গে সঙ্গে তা মুখ্যমন্ত্রীকে বা দলনেত্রীকে সেটা জানাবেন এবং দলনেত্রী তার সেই সাজেশনের পক্ষে বা বিপক্ষে তিনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই কার্যকরী হবে। এবং বলেছেন যে দলে বিগত দিনে যেটা দেখা গেছে লড়াইয়ের ক্ষেত্রে মাদার বা যারা দলের মাদার কংগ্রেস তৃণমূল কংগ্রেস করেন বরিষ্ঠ যারা নেতা মন্ত্রী রয়েছেন তাদের সঙ্গে যুব যারা রয়েছে তাদের মধ্যে একটা ফারাক রয়েছে, তাদের একটা ডিস্টেন্স মেনটেন করা হচ্ছে যেন প্যারালাল দুটো লবি কাজ করে। মুখ্যমন্ত্রী এক্ষেত্রে বলে দিয়েছেন যে কোনো দুটো লবি হবে না। বিগত দিনে যারা সিনিয়র ছিলেন, যারা লড়াইয়ের ময়দানে ছিলেন, দলের সঙ্গে ছিলেন, তাদেরকে ডেকে আনতে হবে। যুবতে যারা রয়েছে, ছাত্রতে যারা রয়েছে, তাদের একসাথে কাজ করতে হবে আগামী দিনে দলকে শক্তিশালী করতে এবং ২৬-এর বিধানসভা নির্বাচনে ২/৩ আসন যে তিনি পাবেনই সেটা কনফার্ম করেই তিনি বলেছেন যে কোনো সিনিয়র জুনিয়রের ভেদ এখানে রাখা যাবে না। এখানে প্যারালাল লবি কিছু হবে, লবি একটাই হবে এবং নির্দেশ একটাই থাকবে। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় যে দিশা দেবেন, যে নির্দেশ দেবেন সেইটাই থাকবে। পাশাপাশি দলের মধ্যে এই যে মদন মিত্র থেকে শুরু করে উদয়ন গুহর মতো যে সমস্ত নেতারা প্রকাশ্যে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন, দলবিরুদ্ধে কথা বলছেন, তাদেরকে যথেষ্ট ভৎসনা করা হয় এবং মুখ্যমন্ত্রী উদয়ন গুহকে নির্দেশ দিয়েছেন যে বিগত দিনে যে যে কথাগুলো বলেছেন তার জন্য তিনি তার এলাকার প্রত্যেকটা মানুষের কাছে যাবেন এবং সেখানে গিয়ে মানুষের কাছে তিনি এই তার বিগত দিনের মন্তব্যের জন্য ক্ষমা চাইবেন। পাশাপাশি মদন মিত্র এবং উদয়ন গুহকে স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী। তিনি বলেছেন যে বারে বারে বিভিন্ন ধরনের মন্তব্য করবে বা ভুল করবে তাকে কিন্তু সেই ভুলের ক্ষমা হবে না। ইতিমধ্যেই মদন মিত্র তার মন্তব্যে বিগত দিনে যে মন্তব্য করেছেন তার মন্তব্যের জন্য তিনি ক্ষমা প্রার্থনা করেছেন লিখিতভাবে, কিন্তু তারপরেও কিন্তু মুখ্যমন্ত্রী যে ব্যাপারটাই যে পুরোপুরি খুশি এমনটা নয়। পাশাপাশি জ্যোতিপ্রিয় মল্লিককে যেভাবে কনস্পিরেসি করে রাজনৈতিক একটা ভ্যান্ডাটার মাধ্যমে তাকে আটকে রাখা হয়েছিল সেটা আবার তিনি তুলে নিয়ে এসছেন এবং তিনি স্পষ্ট করে বলেছেন যে তিনি নির্দোষ এবং বেআইনিভাবে বা তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে জেলে আটকে রাখা হয়েছিল। ফলে সব মিলিয়ে কিন্তু আগামী 2024-26 যে বিধানসভা নির্বাচন হতে চাইছে দলে দুর্গাদাস আমরা দেখেছি সাম্প্রতিক অতীতে মাসখানেক আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই রকম ভাবে তিনি যে শেষ কথা বলবেন সংগঠনে এবং প্রশাসনে সেই কথাটা তিনি আগেও বার্তা দিয়েছিলেন দলের মধ্যে এবং দলের বাইরে, অর্থাৎ প্রশাসনিকভাবেও বার্তা দিয়েছিলেন এবং দলের মধ্যেও বার্তা দিয়েছিলেন। বারংবার এই বার্তাটা দেওয়ার প্রয়োজনটা রাজনৈতিক মহল কিভাবে দেখছে, কিভাবে ব্যাখ্যা করছে? দেখো বিগত দিনে তো এ রাজ্যের যত লড়াই হয়েছে সে বিধানসভা নির্বাচন থেকে শুরু করে লোকসভা নির্বাচন থেকে শুরু করে নিচু স্তরে যে সমস্ত পঞ্চায়েত নির্বাচন বা পুরসভা নির্বাচনে একটা বিষয় কিন্তু খুব প্রকট হয়ে উঠেছে। হ্যাঁ, দিনের শেষে তৃণমূল কংগ্রেস হয়তো আসন সংখ্যা বাড়িয়েছে, তারা ক্ষমতায় এসেছে, সরকার গড়েছে, এটা ঠিক, কিন্তু চোরা স্রোত অর্থাৎ এই যে যুব আর এই যে মাদার এই যে লড়াই করতে গিয়ে দলের কিন্তু সাংগঠনিকভাবে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা কিন্তু মুখ্যমন্ত্রী বুঝেছেন এবং বিগত দিনে তিনি দেখেছেন যে এই দুটো প্যারালাল লবির ফলে দল কি আদৌ শক্তিশালী হচ্ছে, দল কি যে পথে এগোতে চাইছে সেই পথে কি এগোচ্ছে, এইটা যখনই তিনি বুঝেছেন যে না এটা সঠিক পথ নয় এবং সেখানে প্যারালাল লবি হওয়ার মাধ্যমে একটা বিচ্ছেদ একটা ডিভিশনের সৃষ্টি হচ্ছে দলের মধ্যে, তিনি কিন্তু যেহেতু লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেসটাকে তৈরি করেছেন তাই তিনি প্যারালাল লবি আর তিনি করতে দেবেন না, এটা আজকে স্পষ্ট করে বলে দিয়েছেন। এবং এই প্যারালাল লবি যারা করতে চাইবেন বা ভাবনা চিন্তা করবেন তাদেরকে প্রয়োজনে তিনি দল থেকে যে এক্সপেল করতে পারেন সেটাও কিন্তু তিনি স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন। অতএব দল
আগে যেভাবে গঠনের সময় তার নেতৃত্বে চলেছে সেইভাবেই আগামী দিনে তার নেতৃত্বেই তিনি এই দল চলবে, এটা কিন্তু স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। যে আমরা দেখেছিলাম যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার দুর্নীতি থাকার অভিযোগ থাকার কারণে একটি নিয়োগ প্রক্রিয়াকেই বাতিল করে দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। আজকে সেই মামলা শুনানি ছিল এবং সেই মামলার শুনানি আজ শীর্ষ আদালতে শেষ হয়েছে এবং রায়দানও স্থগিত রাখা হয়েছে। সওয়াল জবাব পর্বে ঠিক কি কি যুক্তি এবং বিরুদ্ধ যুক্তি উঠে এলো দুপক্ষের মধ্য থেকে বিশদে জানবো। আপনাদের জানিয়ে রাখি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। আমি সরাসরি চলে যাব পীযূষের কাছে। আজকে এই নিয়োগ প্রক্রিয়ায় যে 26,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, তাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যে মামলা, সেই মামলার সওয়াল জবাব পর্বে, শুনানি পর্বে ঠিক কি কি যুক্তি পাল্টা যুক্তি ছিল পীযূষ? দেখো, আজকের যদি শুনানি পর্ব নিয়ে পর্যালোচনা করা যায় তাহলে দুটি বিষয় কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। প্রথমে তোমাকে বলে রাখি যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি কিন্তু শুনানির প্রথম পর্বেই বলেছিলেন যে তিনি দুটি বিষয়ের ওপর নির্ভর করছেন এই বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে। তিনি চাইছেন যে আনটেড এবং আনটেড অর্থাৎ যারা যোগ্য এবং অযোগ্যদের তালিকাটা তিনি কিন্তু প্রথম থেকে চেয়েছিলেন। আজকে শুনানির শেষ পর্বেও কিন্তু যোগ্য এবং অযোগ্যদের তালিকা কোনো পক্ষ থেকেই সুপ্রিম কোর্টে পেশ করা হলো না। শুধুমাত্র সিবিআই এর পক্ষ থেকে বলা হলো প্রায় 5,100 মতো যে নিয়োগ হয়েছে সেই নিয়োগের ক্ষেত্রে তারা কিছুটা দুর্নীতি দেখতে পাচ্ছেন, কিন্তু এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে কত সংখ্যক যোগ্য এবং কত সংখ্যক অযোগ্য প্রার্থীদের নিয়োগ করা হয়েছিল সেক্ষেত্রে তার একটি তালিকা কিন্তু সুপ্রিম কোর্টে আজও জমা পড়ল না। এক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছিলেন প্রধান বিচারপতি যে যদি দেখা যায় যে যোগ্য এবং অযোগ্যদের তালিকা সঠিকভাবে আদালত হাতে না আসে তাহলে সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের রায় অর্থাৎ পূর্ণাঙ্গ প্রক্রিয়াকেই বাতিল বলে ঘোষণা করবে সুপ্রিম কোর্ট, অর্থাৎ কলকাতা হাইকোর্টের রায় বহাল থাকবে। সুতরাং এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ দিক বলে মনে করছে আইনজ্ঞ মহল। পাশাপাশি সিবিআই এর পক্ষ থেকে আজকে সুপ্রিম কোর্টে বলা হয় যে তারা মোট 3টে হার্ড ডিস্ক এখনো পর্যন্ত উদ্ধার করেছে। প্রথম হার্ড ডিস্কটি তারা পেয়েছিল নাইসার কাছ থেকে, ডেটা স্ক্যানারের কাছ থেকে, দ্বিতীয় হচ্ছে পঙ্কজ বনসালের কাছ থেকে, তৃতীয় হচ্ছে এসএসসির কাছ থেকে। আজকে তারা দাবি করেছে যে নাইসা এবং পঙ্কজ বনসালের কাছ থেকে তারা যে হার্ড ডিস্ক উদ্ধার করেছে সেই হার্ড ডিস্কগুলোর হ্যাশ ভ্যালু অর্থাৎ সেটি সঠিক ডাটা, কিন্তু এসএসসির কাছে যে হার্ড ডিস্ক পাওয়া গেছে তাতে ট্যাম্পার্ড হয়েছে বলে তারা দাবি করেছে। অর্থাৎ সেই ট্যাম্পার্ডের পরেও 2-3টি হার্ড মিলিয়ে কত যোগ্য এবং কত অযোগ্য তার সংখ্যা প্রায় 5,100 মতো দাবি করেছে সিবিআই, কিন্তু সঠিকভাবে সেই সংখ্যা এখনো পর্যন্ত বলতে পারেনি। যদিও এই মামলার মূল যে রিট পিটিশনার অর্থাৎ প্রথম যে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল, যে মামলা বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নির্দেশে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল, সেই মামলাতে কিন্তু সেই মামলাকারীদের তরফের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রায় 10,000-এর মতো বেআইনি নিয়োগ হয়েছে বলে তারা দাবি করেছেন। অর্থাৎ নির্দিষ্ট কোনো সংখ্যা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের হাতে তুলে দেওয়া হয়নি। মূলত সিবিআই এর পক্ষ থেকে যখন দাবি করা হয় যে পঙ্কজ বনসাল এবং নাইসার
দুটি হার্ড ডিস্কই সঠিক এবং হ্যাশ ভ্যালু সঠিক, সে তখনই প্রধান বিচারপতি প্রশ্ন রাখেন যে তাহলে এই পঙ্কজ বানসাল তো নাইসারই একজন, সুতরাং সেক্ষেত্রে তাদের দুজনের মিল ক্ষেত্রে সিবিআই কিভাবে দেখছে, সিবিআই কেন সেগ্রিগেট করতে পারেনি। পাশাপাশি এসএসসির পক্ষ থেকেও দাবি করা হয় যে কলকাতা হাইকোর্ট এসএসসির যে অসহযোগিতার কথা বলেছে তা সঠিক নয়, তার কারণ কলকাতা হাইকোর্টে বারংবার এসএসসি হলফনামা জমা দিয়ে তাদের নির্দিষ্ট তথ্য আদালতের সামনে তুলে ধরেছে। সামগ্রিকভাবে যে শুনানি হয়েছে সেই শুনানি পর্বে প্রত্যেকের পক্ষ থেকে, যেমন চাকরি প্রার্থীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তারা নির্দিষ্ট সরকারি আইন মেনেই চাকরি করেছে, তাদের প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি থেকে সব কিছু ক্যালকুলেট করে তারা বেতন পেয়েছেন এবং তারা সরকারি চাকরির তকমা পেয়েছেন। সুতরাং এমত অবস্থায় দাঁড়িয়ে তাদের চাকরি বাতিলের নির্দেশ কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। তার কারণ তারা সঠিকভাবে পরীক্ষা দিয়েছেন এবং সেখানে তারা পাস করেছেন, মেধা তালিকায় তাদের নাম ছিল এবং সেক্ষেত্রে এসএসসির পক্ষ থেকেই তাদের নিয়োগ করা হয়েছে, নিয়োগপত্র হাতে পেয়েই তারা কিন্তু সেই চাকরিতে যোগ দিয়েছেন। সুতরাং এমত অবস্থায় তাদের চাকরি বাতিল কখনোই হতে পারে না। অপরদিকে অযোগ্য প্রার্থীদের পক্ষ থেকেও সেই একই তথ্য তুলে ধরা হয়েছে। সামগ্রিকভাবে সুপ্রিম কোর্টে যে শুনানি, সেই শুনানি পর্ব আজকে শেষ হয়েছে, কিন্তু এক কথায় বলা যেতে পারে যোগ্য অযোগ্যদের নির্দিষ্ট কোনো তথ্য বা সংখ্যা তত্ত্ব কিন্তু সুপ্রিম কোর্টের হাতে এসে পৌঁছয়নি। আজকে শুনানি শেষ পর্বেও কিন্তু সঠিক সংখ্যা কিন্তু সুপ্রিম কোর্টের হাতে জমা দেওয়া হয়নি কোনো পক্ষের তরফ থেকেই। তবে সব পক্ষই আবেদন জানিয়েছে যে তাদের পক্ষে, যেমন চাকরি বাতিলের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে যে তাদের নিয়োগ সঠিক ছিল, তবে অযোগ্য প্রার্থীদের পক্ষ থেকেও একই দাবি করা হয়েছে। তবে সিবিআই এর পক্ষ থেকে যে হ্যাশ ভ্যালু নিয়ে যে তথ্য তুলে ধরা হয়েছে তা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। সুপ্রিম কোর্টে শুনানি পর্ব শেষ হয়েছে, রায়দান স্থগিত রইল এবং এখন 26,000 চাকরির ভবিষ্যৎ কিন্তু নির্ভর করবে সুপ্রিম কোর্টের রায়ের পরই। অর্থাৎ সুপ্রিম কোর্টের রায় যদি দেখা যায়, যদি সম্পূর্ণ চাকরি প্রক্রিয়াটাই বাতিল বলে ঘোষণা করা হয়, তো কলকাতা হাইকোর্টের রায় বহাল থাকে, তাহলে কিন্তু এই 26,000 চাকরি প্রার্থীদের চাকরিরত যে সমস্ত শিক্ষক রয়েছে তাদের। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। দক্ষিণ চব্বিশ পরগনার মইপিঠে বাঘে মানুষের লড়াই। মইপিঠের নগেনাবাদ গ্রামে বাঘের আক্রমণে আহত হয়েছেন একজন বনকর্মী। রবিবার রাতে এই নগেনাবাদ এলাকায় নদী পেরিয়ে চলে আসে বাঘ। রাতে জাল দিয়ে ঘেরা হয় গ্রাম। আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব সেখানে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়গোপাল মুখোপাধ্যায়। প্রিয়গোপাল, সর্বশেষ কি পরিস্থিতি, কি বলছে বন দপ্তর এই মুহূর্তে? বাঘটি বা কোথায়? সাধারণ মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করেছেন এবং তারপরেই শুরু হয়েছে তাহলে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হতে পারে, এবং এক্ষেত্রে এন বীরেন সিং তিনি নিজে মণিপুরের যাতে রাষ্ট্রপতি শাসন জারি হয় তেমনই সওয়াল করছেন। অন্যদিকে বাকি যে বিজেপি বিধায়করা রয়েছেন তার মধ্যে স্পিকারের নাম সবার আগে শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে, সেক্ষেত্রে সেখানেও তৈরি হয়েছে কোন্দল। সর্বশেষ কি পরিস্থিতি, মণিপুরের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হতে পারেন জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, এই বিষয়ে সর্বশেষ কি আপডেট রয়েছে? দেখো, মণিপুরের পরিস্থিতি ক্রমেই ঘোরালো হয়ে উঠছে। যেটা আমরা কিছুক্ষণ আগে খবরটা করেছি কলকাতা টিভিতে, যে অ্যাক্টিং চিফ মিনিস্টার বীরেন সিং তিনি সুপারিশ করেছেন যে 3 মাসের জন্য রাষ্ট্রপতি শাসন জারি করা। এখন প্রশ্ন হচ্ছে এই সুপারিশটা তিনি কেন করলেন। এটা ক্রমেই স্পষ্ট হয়ে যাচ্ছে যে মণিপুর বিধানসভায় বিধায়কদের মধ্যে একেবারেই সমর্থন নেই বীরেন সিং এর। যেভাবেই হোক বীরেন সিং এর বিরুদ্ধে চলে গেছেন বিজেপির প্রায় সব বিধায়ক এবং কংগ্রেস তো তার বিরুদ্ধে আছেই। এই পরিস্থিতিতে যদি বিধায়কদের মতামতের ভিত্তিতে নতুন মুখ্যমন্ত্রী নির্বাচন করা হয় তাহলে তিনি বীরেন সিং এর তীব্র বিরোধী হবেন, এরকমই আশঙ্কা করছেন সম্ভবত বীরেন সিং। এক্ষেত্রে কিন্তু বীরেন সিং এর কেবলমাত্র
কুর্সি চলে যাওয়ার প্রশ্নটাই নয়, আরো বড় আশঙ্কা তার রয়েছে। আমরা জানি যে চলতি মাসের 4 তারিখে ট্রুথ ল্যাব বলে যে গবেষণাগার, তারা জানিয়ে দিয়েছে যে বিতর্কিত অডিও টেপের যে কণ্ঠস্বর সেটা বীরেন সিং এরই কণ্ঠস্বর। ওই অডিও টেপে বীরেন সিংকে এই হিংসা শুরু করা এবং চালিয়ে যাওয়ার কৃতিত্ব দাবি করেছেন বীরেন সিং, এমনই শোনা যাচ্ছে। এবং ওই অডিও টেপে এটাও শোনা যাচ্ছে যে বীরেন সিং বলছেন যে তিনি কেন্দ্রীয় নির্দেশ আইন শৃঙ্খলা ফেরাবার ব্যাপারে, শান্তি ফেরাবার ব্যাপারে, সেটাও বরাবর অগ্রাহ্য করে গেছেন। কুকিদের শিক্ষা দেওয়ার জন্যই বীরেন সিং এরকম করেছেন, সেটাও দাবি করা হচ্ছে। এখন মুখ্যমন্ত্রীর পদ চলে যাওয়ার পরে ওই অডিও টেপ ইতিমধ্যেই এ বিষয়ে গঠিত বিচার বিভাগীয় কমিশনের কাছে জমা পড়েছে। বীরেন সিংকে অ্যারেস্ট না করে, গ্রেপ্তার না করে অন্য কোনো ভাবে বীরেন সিংকে বাঁচানো কি এখন খুবই মুশকিল বিজেপি নেতৃত্বের পক্ষে। ফলে বীরেন সিং কেবলমাত্র কুর্সি চলে যাওয়া নয়, আরো বড় কিছু আশঙ্কা করছেন এবং সেই জন্য যেভাবে হোক তিনি নতুন মুখ্যমন্ত্রী চেয়ারে কেউ বসুক এটা ঠেকাতে চাইছেন। সেই জন্যই তিনি রাষ্ট্রপতি শাসনেরও সুপারিশ করেছেন। এক কথায় বলা যায় বিজেপি তৈরি হওয়ার পরে 1980 সালে বিজেপি দলটি তৈরি হয়েছিল, তারপরে এই রকম সমস্যায় বিজেপি কখনো পড়েনি যে নিজের দলের মুখ্যমন্ত্রী এবং মেজরিটি থাকা সত্ত্বেও সেই মুখ্যমন্ত্রীকে কুর্সিতে রাখতে পারছে না, পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবে ঠিক করতে পারছে না। দলটা এইরকম সমস্যায় আগে অন্য কোনো রাজ্যে পড়েনি। এখন দেখা যাক কিভাবে বিজেপি এই সমস্যার সমাধান করে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী কিন্তু ফ্রান্স সফরে চলে গেছেন, এরপরে তার ইউনাইটেড স্টেটস সফর করার কথা। অনেকেই মনে করেন যে প্রধানমন্ত্রী দেশের মাটিতে পা না দেওয়া পর্যন্ত কি মণিপুর কি দিল্লি কোনোটারই মুখ্যমন্ত্রী পদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে না বিজেপি। হ্যাঁ, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন কংগ্রেস নেতা ভূপিন্দর সিং হুডা। হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেস নেতা ভূপিন্দর সিং হুডা সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং তাদের সেই সাক্ষাতের ভিডিও ভাইরাল হয়েছে। ফলে খুব স্বাভাবিকভাবেই একাধিক প্রশ্ন উঠছে, কংগ্রেসে কি তাহলে ভাঙন ধরতে চলেছে? ভূপিন্দর সিং হুডা তিনি যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন, হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রবীণ কংগ্রেস নেতা, তাহলে কি হরিয়ানায় কংগ্রেসে ভাঙন? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ভূপিন্দর সিং হুডার সঙ্গে ছিলেন তার পুত্র দীপেন্দ্র হুডাও। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস দাশগুপ্ত। দেবাশিস দা, কি জানতে পারছেন এই যে সাক্ষাৎ, সেই সাক্ষাৎ সম্পর্কে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? দেখো, একটা সুনীল যাকব প্রবীণ কংগ্রেস নেতা, তার নাতির বিয়েতে একটা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীও নিমন্ত্রিত ছিলেন, প্রধানমন্ত্রী গিয়েছিলেন, তারপরে ভূপিন্দর সিং হুডা তার ছেলে দীপেন্দ্র সিং হুডা গিয়েছিলেন, সেখানে কথাবার্তা হয়েছে। সেই ভিডিওটা ভাইরাল হওয়াতে নানান রাজনীতিতে নানান রকম জল্পনা শুরু হয়েছে। কেউ বলছে তবে কি কংগ্রেসের ভাঙন শুরু হলো, কারণ আমরা জানি যে ভূপেন্দ্র সিং হুডা একটা কংগ্রেসের একটি পরিচিত নাম এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ তিনি কংগ্রেসের রাজনীতিতে। এবং সম্প্রতি হরিয়ানার ভোটে অনেকটাই রাহুল গান্ধী সহ শীর্ষ নেতৃত্ব ভূপিন্দরের উপর ভরসা করেছিলেন এবং ভূপিন্দরকে কার্যত মানে ক্লিন চিট দিয়েছিল যে আপনি যা করা সেটাই ফাইনাল হবে, এরকম একটা ব্যাপার। কিন্তু দেখা গেল হরিয়ানায় যথেষ্ট মানে আশা ছিল কংগ্রেসের জেতার, সব রকম সমীক্ষাগুলো, বুথ ফেরত সমীক্ষাগুলো সেরকম ইঙ্গিত দিয়েছিল, কিন্তু দেখা গেল যে বল ছিটকে বেরিয়ে গেছে, হরিয়ানায় কিন্তু বিজেপি জিতেছে। এবং তখন থেকেই হরিয়ানায় যারা ভূপিন্দর সিং এর অ্যান্টি, তারা নানানভাবে ভূপেন্দ্র সিংকে ব্যতিব্যস্ত করছিলেন, সেই সব খবরও মিডিয়ার এসছে। এবং তখন থেকে ভূপেন্দ্র সিং এর সঙ্গে একটা দূরত্ব তৈরি হয় কেন্দ্রীয় নেতৃত্বে। এই পরিপ্রেক্ষিতে এই যে ভিডিওটা
সম্প্রতি ভাইরাল হয়েছে, তা দিয়ে জল্পনা শুরু হয়েছে। এখন দেখো, একটা ভিডিও ঘিরে জল্পনা হতেই পারে, সেটা রাজনীতিতে নানান রকম জল্পনা হয়। রাজনীতি তো সমস্ত কিছু একটা সম্ভাবনা শিল্প, হতেও পারে নাও হতে পারে। যেহেতু এরকম একটা পার্সপেক্টিভ রয়েছে আমাদের সামনে, ভূপিন্দর সিং এর একটা, তিনি আমার ইঙ্গিতও দিয়েছিলেন, হাবভাবে বুঝিয়ে দিয়েছিলেন, একটা রোটেও ছিল যে তিনি দল ছাড়তে চলেছেন, এরকম একটা পরিস্থিতি। তারপরেই এই ভিডিওটা ভাইরাল হয়, নানান প্রসঙ্গ উঠেছে, নানান জল্পনা শুরু হয়েছে। এখন দেখার যে এর কোনো বাস্তব ভিত্তি আছে আছে কিনা, সেটা তো এক্ষুনি বলা সম্ভব না, তার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। অবশ্যই অবশ্যই। আমরা কথা বলছিলাম আমাদের ইনপুট হেড দেবাশিস দাশগুপ্তর সঙ্গে। দু সাল থেকে পরপর 3 বার দিল্লি বিধানসভা নির্বাচনে আবারও মুখ পুড়েছে কংগ্রেসের। শুধু শূন্যের হ্যাট্রিক নয়, নয়া রেকর্ডও করেছে হাত শিবির। মোট 70টি আসনের মধ্যে 67টি আসনে জামানত জব্দ হয়েছে কংগ্রেস প্রার্থীদের। রাজধানী থেকে কার্যত মুছে গিয়েছে হাতের আধিপত্য। দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত, ঝাড়ুতে সাফ হয়েছে আপ। আবারও একই অবস্থায় পৌঁছে গিয়েছিল কংগ্রেসও, তবে অন্যান্য বারের মতো এবারেও হারের ধারাবাহিকতা বজায় রেখেছে তারা। নির্বাচনের ফলাফল অনুযায়ী কংগ্রেসের সংগ্রহ মাত্র 6.5% ভোট। গতবারের তুলনায় তা 2% বেশি হলেও মান রক্ষা করতে ব্যর্থ কংগ্রেস। 2015 থেকে শূন্য হাতে ঘরে ফিরতে হয়েছে, এবারও তার ব্যতিক্রম হয়নি। কোনো আসনে জেতা তো দূর, 70টি আসনের মধ্যে 67টি আসনেই জামানত বাজেয়াপ্ত হয়েছে কংগ্রেসের। নয়াদিল্লি আসনে জামানত হারিয়ে তৃতীয় স্থান পেয়েছেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের পুত্র তথা প্রাক্তন সাংসদ সন্দীপ দীক্ষিত। কালকাজি আসনে বিদায়ী মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনার বিরুদ্ধে লড়তে নেমে জামানত জব্দ প্রাক্তন আপ বিধায়ক তথা সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী অলকা লাম্বার। কংগ্রেসের জামানত বাঁচিয়েছেন কস্তুরবা নগরের প্রার্থী অভিষেক দত্ত, নাঙ্গলই জাট কেন্দ্রে রোহিত চৌধুরী এবং বদলির দেবেন্দ্র যাদব। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী মোট যত ভোট পড়েছে তার 6 ভাগের 1 ভাগ ভোট পেলেই সংশ্লিষ্ট প্রার্থীর জামানত থাকবে। একটি ভোট কম পেলেই জামানত বাজেয়াপ্ত হবে। এক্ষেত্রে প্রার্থী হতে গেলে নির্বাচন কমিশনে একটি ডিপোজিট মানি রাখতে হয়। বিধানসভা ভোটে সেই অঙ্ক এককালীন 10,000 টাকা। জামানত জব্দ হলে সেই টাকা নির্বাচন কমিশনেই জমা থেকে যায়, তার প্রার্থী বা সংশ্লিষ্ট দল ফেরত পায় না। সেক্ষেত্রে জমা রাখা টাকা ফেরত পাবেন না 67টি আসনের প্রার্থীরা। কলকাতা টিভি। দিল্লি বিজয়ের পর এবার বিজেপির নজর বিহারে। একই সঙ্গে বিরোধী জোট ইন্ডিয়ার ভবিষ্যৎ নির্ধারণের পরীক্ষাও হতে পারে বিহার বিধানসভা নির্বাচন। চলতি বছরের শেষে বিহারে ভোট, সেখানে এনডিএর বিজয় ধারা বজায় রাখতে দিল্লির অভাবনীয় সাফল্য বিহারেও গেরুয়া শিবিরের সদর্থক প্রভাব ফেলবে বলেই দাবি বিজেপির। দিল্লি নয়, প্রতিবেশী ঝাড়খণ্ডের প্রভাবে এবার বিহারেও বিজেপির ভরাডুবি হবে বলে মনে করেন বিরোধীরা। লোকসভা ভোটে জয় পেলেও দিল্লির বিধানসভা নির্বাচনে 27 বছর পর ক্ষমতায় ফিরেছে বিজেপি। দলের ওই জয়ের প্রেক্ষিতে বিজেপির পরবর্তী লক্ষ্য বিহার ভোট। রাজ্য বিধানসভায় বৃহত্তম দল হলেও জোট শরিক জেডিইউ সুপ্রিমো নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী করে রাজ্যে এনডিএ ক্ষমতায় রয়েছে। ইতিমধ্যে বর্ষিয়ান নীতিশের বিকল্প হিসেবে মুখ্যমন্ত্রী পদে তাদের প্রতিনিধি বসানোর দাবি উঠতে শুরু করেছে বিহার বিজেপিতে। কেন্দ্রীয় অষ্টাদশ লোকসভায় একক গরিষ্ঠতা হারানোয় শরিক নির্ভর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষে জেডিইউ তথা নীতিশকে তোয়াজ করা ছাড়া উপায় নেই। তাই আপাতত সেই প্রসঙ্গ এড়িয়ে এনডিএর জন্য 225 আসন জয়ের টার্গেট নিয়েছে বিজেপি। দিল্লির ভোটে অভাবনীয় সাফল্যের পর বিহারে নিজেদের ঘর গোছাতে বাড়তি উদ্যমে নামার পরিকল্পনা নিয়েছে পদ্ম শিবির। বর্তমান বিধানসভায় বিজেপির বিধায়ক সংখ্যা 84, অথচ 48 বিধায়ক নিয়ে জেডিইউ এর মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। দিল্লির ফলাফলের পর আগামী নভেম্বরে হতে চলা বিহার বিধানসভায় একক শক্তি গতবারের চাইতে বৃদ্ধি করার লক্ষ্যমাত্রা ধার্য করেছে বিজেপি। যদিও বিরোধী জোট শরিক আরজেডির দাবি, দিল্লি নয়, পড়শি রাজ্য ঝাড়খণ্ডে যেভাবে বিজেপি পর্যদস্ত হয়েছে তার প্রভাব পড়বে বিহারে। তবে বিরোধী জোট ইন্ডিয়া শরিকই বিরোধে জড়িয়ে যেভাবে দিল্লিতে মুখ থুবড়ে পড়েছে তাতে তার অস্তিত্বই প্রশ্নের মুখে। স্বভাবতই বছর শেষে বিহারে নির্বাচন ইন্ডিয়ার কাছেও অস্তিত্ব রক্ষার অন্তিম পরীক্ষা বলেই মনে করা হচ্ছে। কলকাতা টিভি। সাজাপ্রাপ্তদের ভোটে দাঁড়ানো চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলা এবং সেই মামলা নিয়েই
এবার সুপ্রিম কোর্ট তাদের পর্যবেক্ষণ জানিয়েছে। বিশদে জানবো এই বিষয়ে ঠিক কি বলা হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লবদা, কি বলা হয়েছে এই বিষয়ে শীর্ষ আদালতের পক্ষ থেকে? এদিকে শুনানিতে যেটা মূল এই ছিল জিজ্ঞাসা, সেটা হচ্ছে জনপ্রতিনিধিত্ব আইনের আইন মতো কোনো রাজনীতিবিদ যদি ফৌজদারি অপরাধে সাব্যস্ত হন এবং সাজা কাটেন, তাহলে সাজার মেয়াদ শেষ হওয়ার পর 6 বছর পর্যন্ত তিনি পান না। এই আইনটা যথাযথ নয়, এটা সাংবিধানিক ভাবে সঠিক নয়, এই দাবি জানিয়েই কিন্তু এদিনের শুনানিটা হয়েছে। এবং সেই শুনানিতে কিন্তু সুপ্রিম কোর্ট সাফ জানিয়েছে যে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতএব কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশন এই ব্যাপারে কি ভাবছে না ভাবছে, কি সিদ্ধান্ত নিতে চায়, সেটা আদালত জানতে চায়। এটাই আজকের নির্দেশ। তবে এখানে আরেকটা জিনিস ছোট্ট করে বলে রাখা যেতে পারে যে এই মামলাটা কিন্তু আজকের নয়, দীর্ঘদিনের, এবং এই মামলা সূত্রে কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে অন্তত 10টা রাজ্যে এই সংসদ সদস্য বা বিধায়কদের বিরুদ্ধে যেসব ফৌজদারি মামলা হয় সেই মামলাগুলো দ্রুত নিষ্পত্তি স্পেশাল কোর্ট তৈরি হয়। কিন্তু এদিনের শুনানিতে জানা গেছে যে তার পরেও সারা দেশে অন্তত 5,000 এমন মামলা এখনো কিন্তু বিচারাধীন। এই পরিপ্রেক্ষিতে কিন্তু সুপ্রিম কোর্টের আজকের নির্দেশ। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। বিশ্ব হিন্দু পরিষদের নয়া ফরমান, 25 বছরের মধ্যে হিন্দু যুবক যুবতীদের বিয়ে করতে হবে। এই বিষয়ে বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। ঠিকই কি বলা হয়েছে অঞ্জনদা ভিএইচপির পক্ষ থেকে? সর্বভারতীয় বৈঠক ছিল, সেই বৈঠকে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে হিন্দুত্বের সংখ্যা বাড়াতে হবে এবং বাড়াতে গেলে 25 বছরের মধ্যে যুবক যুবতীদের বিয়ে করতে হবে। তাদের মনে হয়েছে যে সংখ্যালঘু সম্প্রদায়ের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে, পাল্টা হিন্দুত্বের সংখ্যা বাড়ানো উচিত। তাই তারা এই নিদান দিয়েছে এবং বলেছে যে 25 বছর হচ্ছে বৈদিক যুগের সংসারী জীবন পালন করবার পক্ষে খুব আইডিয়াল টাইম, তারপরে আর সেটা হয় না। আমরা এই মুহূর্তে 20 শতাব্দীতে বোধহয় দাঁড়িয়ে আমরা এখন বৈদিক যুগের বিষয় নিয়ে আলোচনা করতে বলছে বিশ্ব হিন্দু পরিষদ। শুধু তাই নয়, আমি আমার নিজের ইচ্ছায় আমি রোজগার করতে পারবো কি পারবো না সেই সব ভাবনা থেকে সরে গিয়ে বৈবাহিক জীবন পালনের জন্য তারা কার্যত নিদান দিচ্ছে। কিভাবে ব্যাখ্যা হয় জানা যায় না, নিঃসন্দেহে খুব নিন্দনীয় বিষয়। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। রাজ্যে ক্ষমতা ও বিধায়ক পদ খোয়ানোর পর আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল কি রাজ্যসভায় পুনর্বাসন চাইছেন? দিল্লি ভোটে পরাজয়ের পরপরই পাঞ্জাবের আপ মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানের সঙ্গে কেজরিওয়ালের সাক্ষাৎকে কেন্দ্র করে তেমনই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। দিল্লি বিধানসভায় তার দলের সরকারের পতনের পাশাপাশি দলের শীর্ষ নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পরাজয়ে মহাসংকটে আপ।
কেননা পাঞ্জাবে ক্ষমতায় থাকলেও আপের সূতিকাগার দিল্লিতে দলের সুপ্রিমোর কোনো সংসদীয় পদ রইল না। অদূর ভবিষ্যতে এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে রাজ্য সাথেই তার পুনর্বাসন সম্ভব, যদিও দলের তরফে এ নিয়ে কোনো আভাস মেলেনি। তবে আপ শাসিত পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানের সঙ্গে সোমবার কেজরিওয়ালের সাক্ষাতের পর ওই জল্পনা বাড়তি মাত্রা পেয়েছে। ঘটনাচক্রে প্রাক্তন মুখ্যমন্ত্রী অতীশী মার্লেনা বিজয়ী হওয়ায় বিরোধী দলনেতা পদে বসতে চলেছেন তিনি। আবগারি কেলেঙ্কারি মামলায় জেল থেকে মুক্তির পর তিনি মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিয়েছিলেন। তার সত্ত্বেও বিধায়ক পদে থেকে দলের হ্রাস তার একক হাতেই নিয়ন্ত্রণে রেখেছিলেন কেজরিওয়াল। দিল্লিতে ভরাডুবির পর আম আদমি পার্টিতে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অনেক বেশি শক্তিধর হয়ে ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে। রাজনৈতিক মহলে চালু ধারণা ছিল প্রতিবেশী রাজ্য পাঞ্জাব শাসিত হয় দিল্লির নির্দেশে। এবার দিল্লিতে পতনের পর প্রত্যাশিতভাবেই পাঞ্জাবের শাসক হিসেবে দলীয় ভগবন্ত সিং এর দাপট বাড়ার সমূহ সম্ভাবনা। আগামী দিনেও পাঞ্জাব শাসনের মদত ছাড়া আপের পক্ষে দল টিকিয়ে রাখা অসম্ভব হয়ে উঠতে পারে। মান মুখ্যমন্ত্রী হলেও সংগঠনের নিরঙ্কুশ ক্ষমতা ভোগ করতেন কেজরিওয়াল। পরিবর্তিত পরিস্থিতিতে সংসদীয় ক্ষেত্রে পুনর্বাসন ছাড়া কেজরিওয়ালের পক্ষে দলের রাশ একক হাতে রাখা কঠিন। বর্তমানে দিল্লি ও পাঞ্জাব মিলিয়ে আপের মোট রাজ্যসভার সদস্য 10। এদের মধ্যে পাঞ্জাবের 7 জন রয়েছেন। তাদের থেকে একজনকে ইস্তফা দিয়ে সেই জায়গায় আপ সুপ্রিমোকে জিতিয়ে আসতে পারেন ভগবন্ত সিং মান। এছাড়া দিল্লির কোনো বিধায়ককে ইস্তফা দিয়ে একইভাবে উপনির্বাচন থেকে জিতিয়ে আনার পথ খোলা ছিল, কিন্তু তাতে জয় নিশ্চিত বলা চলে না। সেদিক থেকে রাজ্যসভায় নির্বাচিত হওয়া সম্পূর্ণ ঝুঁকিহীন। এই প্রেক্ষিতে সোমবার মান ও কেজরিওয়ালের বৈঠক যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কলকাতা টিভি। দেশে জুড়ে ফিটজির কোচিং সেন্টারে পরপর তালা। অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে আটক সংস্থার শীর্ষ কর্তারা। অথই জলে হাজার হাজার পড়ুয়া অভিভাবক। দেশের বেশ কিছু জায়গায় হঠাৎ বন্ধ ফিটজির কোচিং সেন্টার, পরপর সেন্টারে তালা। শনিবার দিল্লি এনসিআর এর সেন্টারটি বন্ধ হওয়ার পর অভিযোগ দায়ের হয়। অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে সংস্থার মালিক সহ 11 জনকে আটক করেছে পুলিশ। বিপাকে হাজার হাজার পড়ুয়া। নয়ডা পুলিশ জানিয়েছে অভিভাবকদের করা এফআইআরের ভিত্তিতে ফিটজি প্রধান ডিকে গোয়েল, সিএফও রাজীব বাব্বার, সিইও মনীষ আনন্দ এবং গ্রেটার নয়ডার ব্রাঞ্চ হেড রমেশ বথলেশকে আটক করা হয়েছে। ফিটজির পক্ষ থেকে এক বিবৃতিতে সংবাদ মাধ্যমকে জানানো হয়, নিজের সিদ্ধান্তে ফিটজি কোনো কোচিং সেন্টার বন্ধ করেনি। সেন্টারগুলির ম্যানেজিং পার্টনার পুরো টিমের সদস্যরা সেই কোচিং সেন্টার ছেড়ে হঠাৎ চলে যাওয়ার কারণে বাধ্য হয়ে বন্ধ করে দিতে হয়েছে বেশ কিছু সেন্টার। এই বর্তমান টানাপোড়েন ক্ষণস্থায়ী। সংস্থার আধিকারিকরা স্থিতাবস্থা আনার চেষ্টা করছেন। নির্দিষ্ট সময়ের মধ্যেই পরিস্থিতি ঠিক হয়ে যাবে। শিক্ষকদের তরফে জানানো হয়েছে, বেশ কয়েক মাস যাবৎ বেতন না পাওয়ার কারণে নয়ডা, মিরাট, গাজিয়াবাদ, লখনৌ, বারাণসীর ফিটজি সেন্টারগুলি থেকে একের পর এক শিক্ষক পদত্যাগ করেন। আর এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে 3,500 ছাত্রছাত্রী। কলকাতা টিভি। রাজ্য জুড়ে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। চলতি বছরে রাজ্যে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে 9,84,953 জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্রী সংখ্যা 5,55,950 জন ও ছাত্র সংখ্যা 4,28,803 জন। প্রশ্ন ফাঁস রুখতে একাধিক পদক্ষেপ মধ্যশিক্ষা পর্ষদের। 22 ফেব্রুয়ারি শেষ হবে মাধ্যমিক পরীক্ষা। এলাকায় বুনো হাতির উপদ্রব। মাধ্যমিক পরীক্ষার্থীদের বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিল বন দফতর। বাঁকুড়ার বিষ্ণুপুর পাঞ্চেত বন বিভাগের উদ্যোগে হাতি করিডোরের রাস্তায় পরীক্ষার্থীদের সহায়তায় বন বিভাগ। প্রথম পরীক্ষা, এই যে বন দপ্তর তোমাদেরকে সাহস যোগাচ্ছে, পৌঁছে দিচ্ছে, এটা কেমন লাগছে? ভালো, খুবই ভালো। এটা তোমাদের কি একটা টেনশন কাজ করতো জঙ্গলে যখন হাতি আছে? কি কাজ করতো? হাতি ভয় থাকতো, অনেক কুয়াশা। আজকে মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন আছে। এখন মাধ্যমিক পরীক্ষা নেক্সট 12 দিন 10 দিন পর্যন্ত চলবে। তো টু এনশিওর দি সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দি স্টুডেন্টস, আমরা যে ইন্টেরিয়র ফরেস্ট এরিয়া যেখানে আমাদের স্টুডেন্টসরা পড়ে থাকে তাদেরকে এক্সাম সেন্টার পর্যন্ত পৌঁছে দেওয়া এবং ওইখান থেকে পিক আপ করে আবার ওদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া আমাদের স্টাফ সহিত আমরা এটা এনশিওর করছি। এবং এই কিছু রাস্তাগুলো আমাদের এলিফ্যান্ট করিডোরের মধ্যে পড়ে, এখানে রেগুলার হাতির একটা মুভমেন্ট আছে। তো আমাদের স্টাফ রেগুলার 24 আওয়ার্স পেট্রোলিং করছে এই পুরো এরিয়াতে এবং ক্লোজলি মনিটর করা হচ্ছে হাতির মুভমেন্টটাকে নিয়ে। একই ছবি পশ্চিম মেদিনীপুরে। হাতি উপদ্রুত এলাকায় হুটার বাজিয়ে পরীক্ষার্থীদের স্কট করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিল বন দফতর। পশ্চিম মেদিনীপুর জেলায় এবার পরীক্ষার্থী 52,892। হাতির করিডোর রয়েছে জঙ্গলমহলের এমন 6টি স্কুলে মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে। এই হাতির উপদ্রুত এলাকা তো, তার জন্য সরকারের নির্দেশ আছে আমাদের
প্রত্যেকটি রাস্তায় যেখানে যেখানে পরীক্ষার্থীদের সিট পড়েছে জঙ্গলমহলে সব জায়গায় একই রকমেরই ব্যবস্থাপনা চলছে। এইভাবে নিয়ে গেলাম, আবার শেষ হবে তখন এইভাবে ফেরত নিয়ে যাবো। আবার আমাদের এখানে হাতি আছে, আমাদের এখানটায় হাতিটা আছে চারটা, আমাদের চাংলা রেঞ্জের মধ্যে 25 থেকে 30টা হাতি আছে। নৌকা করে চিনাই নদী পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছলেন মাধ্যমিক পরীক্ষার্থীরা। মৌসুনী দ্বীপের মৌসুনী কোঅপারেটিভ হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষা। চলতি বছরে এই স্কুলের মোট পরীক্ষার্থী 165। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি রাঙামাটির জেলা বীরভূমেও সোমবার থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা। পড়ুয়াদের জীবনের প্রথম পরীক্ষায় সাজো সাজো রব জেলা জুড়ে। জেলা প্রশাসন সূত্রে খবর, 2025 মাধ্যমিক পরীক্ষায় বীরভূমের মোট 47,300 জন পরীক্ষার্থী। এবারেও মাধ্যমিক পরীক্ষায় ছাত্রদের চেয়ে ছাত্রীদের সংখ্যাই বেশি। চলতি বছরে আলিপুরদুয়ারে মোট মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র 70টি। জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 23,259 জন। জঙ্গল সংলগ্ন ও বনবস্তি এলাকা থেকে বন দপ্তরের গাড়ি করে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। পরীক্ষা কেন্দ্রের ঘর খুঁজতে পরীক্ষার্থীদের জন্য কিউআর কোডের ব্যবস্থা। প্রত্যন্ত গ্রামের নওদা পাটিকাবাড়ি উচ্চ বিদ্যালয়ে অভিনব উদ্যোগ। রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদেও প্রায় 95,000-এর কাছাকাছি ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় বসছে। এই যে পরীক্ষার্থী 600-650 কাছাকাছি পরীক্ষার্থী যে পরীক্ষা দিচ্ছে, তো এদের প্রত্যেকটা মোবাইলে এদের কোথায় রোল নাম্বার পড়েছে, কোথায় কোন ঘরে কত নম্বর ঘরে তার সিট, মানে প্রথম পরীক্ষার দিন পরীক্ষার্থীদের যেভাবে হয়রানি হতো, তো গার্জেনদের ঢুকে যেভাবে হয়রানি হতো, তার হাত থেকে বাঁচার জন্য একটা হেল্পলাইন খোলা হয়ে সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন।